মা, তারাপীঠে তুমি যেমন ঋষি বশিষ্ঠর কাহিনী আমাদেরকে শুনিয়েছিলে, ঠিক তেমনই যদি মা তারাতারিণীর কাহিনী আমাদেরকে শোনাও তাহলে বড় ভালো হয়। সত্যি তুমি এমনভাবে কাহিনী শোনাও যেন সে কবেকার ঘটনা এখনো মানুষ চোখে দেখতে পাই। তাহলে খুব ভালো হয়। আমি এই ঘটনা জানি বটে, কিন্তু আপনার মুখ থেকে শুনলে আরো ভালো লাগবে। বেশ বেশ মা, এবারে তবে এই মন্দিরের মাহাত্ম্যের কাহিনী তুমি শোনাও। শোনাবো। তার আগে তুই একখান গান শোনা দেখি। ভারী মিঠে তোর গলা, মায়ের নাম গান করিস, আমায় একটা গান শোনাবি না? তুমি আমার গান শুনবে মা? শুনবো। আচ্ছা বেশ বেশ। সে কি শুধু শিবের সতী, সে কি শুধু শিবের সতী, যারে কালের কাল করে প্রণতি, যারে কালের কাল করে প্রণতি, সে কি শুধু শিবের সতী, সে কি শুধু শিবের সতী। ষট চক্রে চক্র করি কমলে করে বসতি, ষট চক্রে চক্র করি কমলে করে বসতি, সে যে সর্বদলের দলপতি, সহস্র দলে করে স্থিতি, ন্যাংটা বেশে শত্রু নাশে, ন্যাংটা বেশে শত্রু নাশে, মহাকাল হৃদয়ে স্থিতি, সে কি শুধু শিবের সতী, সে কি শুধু শিবের সতী। ওরে বলো দেখি মন সেবা কেমন, নাথের বুকে মারে নাথি, বলো দেখি মন সেবা কেমন, নাথের বুকে মারে নাথি, প্রসাদ বলে মায়ের লীলা, সকলি জানি ডাকাতি, ওরে সাবধানে মন করো যতন, সাবধানে মন করো যতন, হবে তোমার শুদ্ধ মতি, সে কি শুধু শিবের সতী, যারে কালের কাল করে প্রণতি, যারে কালের কাল করে প্রণতি, সে কি শুধু শিবের সতী, সে কি শুধু শিবের সতী।
আরে কালী কালী মহাকালী কালীকে পাপ হারিনি মাগো। আহা, প্রাণ জুড়িয়ে গেল যেন আমার। তোর এই গান চিরন্তন হয়ে থাকবে, যুগ যুগান্তর ধরে মানুষ তোর এই গান ভুলবে না। সত্যি বলছো মা? এই গান যে ভোলা নয় বাবা। মা, বলছিলাম এবার আমাদের তাহলে মন্দিরের মাহাত্ম্যের কাহিনী শোনান। হ্যাঁ, আমারও গল্প শুনতে খুব ভালো লাগে, কত ইতিহাস জানা যায়। বেশ, তাহলে শোনো সেই কাহিনী। সে অনেক দিনের আগের কথা। এই দেশের নাম ছিল তখন কলিঙ্গ। স্বপ্নের মতন সুন্দর এক দেশ, সুজলা সুফলা, শস্য শ্যামলা। তখন এই দেশের রাজা ছিল আনন্দ পদ্মনাভন। পদ্মনাভনের শাসনে প্রজারা বেশ সুখেই দিন কাটায়। কোনো অভাব অভিযোগ কষ্ট কিছুই নেই। মাঠে ফলে সোনার ফসল। বণিকেরা সপ্তডিঙা ভাসিয়ে ভিন দেশে বাণিজ্যে যায়, আর ফিরে আসে জাহাজ ভর্তি পসরা নিয়ে। রাজা পদ্মনাভনের ছিল বিশাল বিশাল সেনাবাহিনী। হ্যাঁ মা, কলিঙ্গ দেশের সেই বিপুল সেনাবাহিনীর কথা আমি পুঁথিতে পড়েছি বটে। 60,000 পদাতিক সেনা, 1,000 অশ্বারোহী এবং 700 হস্তি বাহিনী নিযুক্ত ছিল রাজার রাজপ্রাসাদ রক্ষার্থে। কেবল প্রাসাদ রক্ষার জন্য এত বড় সেনাবাহিনী? আশ্চর্য। তাহলেই ভেবে দেখুন একবার, কেবল রাজার রাজপ্রাসাদ রক্ষার্থে যদি এই বিপুল সেনাবাহিনী নিযুক্ত থাকে, তাহলে সমগ্র রাজ্য রক্ষার্থে কত পরিমাণ সেনা নিযুক্ত থাকতে পারে। এই কলিঙ্গ দেশের হস্তি বাহিনীর জন্য অন্যান্য দেশের রাজারা পদ্মনাভনের সাথে যুদ্ধ করতে ভয় পেতেন। আর সেই সময় ভারতবর্ষে মৌর্য সম্রাটদের বড় প্রতিপত্তি। হ্যাঁ মা, ইতিহাস বলে যে তখনকার মৌর্য সম্রাট কলিঙ্গ আক্রমণ করেছিলেন, কিন্তু তিনি শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন। পরবর্তীকালে তার পুত্র বিন্দুসারও কলিঙ্গ অভিযান করেছিলেন, কিন্তু তিনিও ব্যর্থ হয়েছিলেন। সমগ্র ভারতে প্রভাব বিস্তারে এই কলিঙ্গই ছিল মৌর্যদের পথের কাঁটা। কলিঙ্গকে জয় করলে সমগ্র দক্ষিণাঞ্চলকে পরাভূত করা যাবে। তাই বিন্দুসারের পুত্র সিংহাসনে বসার কয়েক বছর পরে কলিঙ্গ জয় করার পরিকল্পনা করলেন। পদ্মনাভনের কাছে অশোকের দূত বার্তা নিয়ে আসে, অবিলম্বে কলিঙ্গকে মৌর্য বংশের কাছে আনুগত্য স্বীকার করতে হবে। রাজা পদ্মনাভন এই অপমানে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অশোকের দাবি নাকচ করে দেন। প্রায় সঙ্গে সঙ্গে অশোক তার বিশাল সেনাবাহিনী নিয়ে আক্রমণ করেন। বেজে উঠল যুদ্ধের দামামা। এই যুদ্ধ প্রথম শুরু হয় ধৌলি পর্বতের শিখরে, এবং ক্রমেই সেই যুদ্ধ ছড়িয়ে পড়েছিল সমগ্র কলিঙ্গে। কেবলমাত্র সেনাবাহিনী নয়, কলিঙ্গের সাধারণ মানুষও সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধক্ষেত্রের পাশ দিয়ে বয়ে যায় শান্ত নদী দায়া। দেখতে দেখতে সেই দায়া নদীর জল রক্তে মিশে কদিনে লাল হয়ে গেল। পাহাড়ে কত মানুষ মারা গেল। প্রায় 1 বছর কাল সেই যুদ্ধ চলেছিল। হ্যাঁ পূজারী মশাই, প্রচুর মানুষ মারা গিয়েছিল সেই যুদ্ধতে, তবু শেষ রক্ষা করতে পারেনি রাজা পদ্মনাভন। এত মানুষ মারা গেল যে একটা নদীর জল লাল হয়ে গেল।
কিনা যুদ্ধে, এত হিংসা এত বিদ্বেষ ছিল মানুষে মানুষে। তারপর মা, তারপর কি হলো? পদ্মনাভন যুদ্ধে পরাজিত হয়েছে, সেই সংবাদ অন্দরমহলে পৌঁছালো রানীর কাছে।